জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। পোশাক শ্রমিকদের হাজিরা বোনাস 225 টাকা বাড়ানো হয়েছে। এছাড়া টিফিন ও নাইট বিলও বাড়ানো হয়েছে। একই সঙ্গে মাতৃত্বকালীন ছুটি 4 মাস করা সহ শ্রমিকদের 18টি দাবি মেনে নিয়েছেন শিল্প মালিকরা। কাল থেকে খুলছে সব কারখানা। সচিবালয়ে শ্রমিক মালিক সরকার পক্ষের বৈঠক শেষে কথা জানিয়েছেন সরকারের 4 উপদেষ্টা। এ সময় 10 অক্টোবরের মধ্যে ন্যূনতম মজুরি মূল্যায়নে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এরপরও পোশাক শিল্প খাতে বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। 18টি দাবি দেওয়ার ব্যাপারে একমত পোষণ করেছি। কালকে থেকে সমস্ত ইন্ডাস্ট্রি নির্বিঘ্নে চলমান থাকবে। সকল পোশাক শিল্প কারখানার শ্রমিকের বিদ্যমান হাজিরা বোনাস হিসেবে অতিরিক্ত 225 টাকা যা আছে তার থেকে অতিরিক্ত 225 টাকা সেভাবে আমরা দুই পক্ষ মিলে একটা সমাধানে তারা এসেছি। অক্টোবর 2024 মাসের মধ্যে সকল কারখানায় সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন করতে হবে। আপনাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হয়েছে এবং যেই দাবিগুলো সময় সাপেক্ষে আলোচনার ভিত্তিতে আপনাদের শ্রমিক নেতৃবৃন্দের সাথে মেনে নেওয়া যায় সেগুলো আমরা মেনে নেব খুব দ্রুতই। আমাদের শিল্প যাতে হাতছাড়া না হয় সেজন্য শ্রমিক মালিক সরকার সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব এবং শ্রমিকদের প্রতি আহ্বান থাকবে আপনারা কর্মস্থলে ফিরে যাবেন। আলটিমেটলি যদি শিল্প না বাঁচে তাহলে শ্রমিকও বাঁচবে না, এই সরকারেরও প্রয়োজন হবে না এবং মালিকও বাঁচবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা কোনো অবস্থায় নিজেদের হাতে নেবেন না। আর আমি আগামীকাল থেকে আশা করব কোনো ধরনের বিশৃঙ্খলা যেন ইন্ডাস্ট্রি এলাকায় সৃষ্টি না হয়। যদি আগামীকাল থেকে কোনো রকমের ইন্ডাস্ট্রি এলাকায় সৃষ্টি হয় এই জন্য কিন্তু আপনারা যারা সিগনেচার করেছেন আপনারাই কিন্তু দায়ী হবেন। তোমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে তোমরা যার যার কর্মে তোমরা ফিরে যাবে। এখন থেকে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সরাসরি রেমিটেন্স পাঠাতে পারবেন প্রবাসীরা। দুপুরে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে ব্রিফিংয়ে কথা জানান উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি জানান বিদেশের প্রবাসী কল্যাণ উইংগুলোকে সক্রিয় করা হচ্ছে। সেবার মান না বাড়লে তাদেরকেও পরিবর্তন করা হবে। সিন্ডিকেট যেন ভেঙে যায় সেই জন্য আমরা অত্যন্ত জোরালোভাবে মালয়েশিয়া সরকারকে বারবার অনুরোধ করছি, আপনি 100 জনের মধ্যে সীমাবদ্ধ রেখেন না, আপনি এটা ওপেন করে দেন, ঠিক আছে? আর তারপরও ওইখানে কি দুর্নীতি হয়েছে না কি হয়েছে সেই ব্যাপারে আমরা অবশ্যই তদন্ত করব। এটা আমরা যে কোনো দুর্নীতির ব্যাপারে তদন্ত করব, এটা আমরা নেক্সট ফেজে করব। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 8:15 যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে তাকে বহনকারী ফ্লাইট অবতরণ করে। জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত এবং যুক্তরাষ্ট্রের বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডিএম সালাউদ্দিন মাহমুদ বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে যান। বাংলাদেশ সময় রাত 9:30 জাতিসংঘের সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ডক্টর ইউনূস। এর আগে বাংলাদেশ সময় সোমবার ভোরে কাতার এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে শাহজালাল বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন ডক্টর ইউনূস। সফর সঙ্গে রয়েছে নিরাপত্তা, গণমাধ্যম কর্মী সহ মোট 57 জন। সফরে নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় ইউনিয়ন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আগামী 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর ইউনূস। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা। প্রতিবেশী দুই দেশই তাদের সম্পর্ক এগিয়ে নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে ভারত ও বাংলাদেশের পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শেখ হাসিনার দেশ ত্যাগের পর নিকটতম প্রতিবেশী বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। এমন পরিস্থিতিতে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে প্রথম কোনো সরাসরি বৈঠক অনুষ্ঠিত হলো।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে যাবে বলে জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করতে 1.5 বছর সময় লাগতে পারে বলেও জানান তিনি। সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। শেখ হাসিনার দেশ ত্যাগের পর রাষ্ট্র সংস্কারে ইউনূস সরকারকে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এছাড়া সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখা হবে। দেশে শান্তি ফিরিয়ে আনতে যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে বাংলাদেশের সেনাবাহিনী। সেনাপ্রধান বলেন, একসঙ্গে কাজ করলে বাংলাদেশের অবস্থা স্থিতিশীল হবে। খুব শীঘ্রই ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। আইএমএফের কাছ থেকে কত ঋণ চাওয়া হবে তা এখনো নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। সকালে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে অর্থ উপদেষ্টার বৈঠক হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, আইএমএফের কাছ থেকে যে বাড়তি ঋণ পাওয়া যাবে তা সংস্কারের কাজে লাগানো হবে। এই অর্থ ব্যবহার হবে অর্থ পাচার প্রতিরোধ, ব্যাংক ও রাজস্ব খাতের সংস্কারে। এ সময় তিনি বলেন, অর্থনীতি সংস্কারে আইএমএফের কারিগরি সহায়তা দরকার। আমরা বলেছি যে আমাদের মোটামুটি সংস্কারের ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। ব্যাংকিং সেক্টরে বলেন, এনবিআর সেক্টরে আমরা নিয়েছি। এটা সময় কিছু লাগবে। অর্থাৎ এই ব্যাপারে আমাদের রিসোর্স গ্যাপ কত লাগবে সেই নিয়ে আলাপ হয়েছে। অক্টোবর মাসে যখন আমরা ওয়ার্ল্ড ব্যাংক মিটিংয়ে যাবে তখন ওদের সাথে যারা পলিসি মেকার তাদের সাথে আলাপ হবে। তারপরে আমরা এই প্রেজেন্ট যে প্রোগ্রাম সম্বন্ধে ইসে হবে, আর আমরা ফিউচার কিছু ভবিষ্যতের জন্য আমরা রিকোয়েস্ট করেছি ওদেরকে। শুধু আইএমএফ না, এটা একটা মনে রাখবেন, আমরা কিন্তু অন্যদের সাথে চেয়েছি এবং আমরা সেটা কারা কি সাহায্য দেখবে এটা কোঅর্ডিনেট করে আইএমএফকে আমরা স্পেসিফিক বলে ওদের কী কী দরকার সাহায্য। অতএব আমরা ডুপ্লিকেশন না করে, মানে কোনো রকম না করে, আমরা একযোগে যেন সবাই যেন একসাথে অ্যাফোর্ড সে করতে পারে। হয়তো 2-3টা সংস্থা একই কাজ করবে কিন্তু রিসোর্স লাগবে বেশি। বিদ্যমান নীতি সুধার শতকরা 9% থেকে 50 বেসিস পয়েন্টে বাড়িয়ে 9.5% নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়, গত 25শে আগস্ট অনুষ্ঠিত মনিটারি পলিসি কমিটির 5ম সভায় মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুসৃত সংকোচনমূলক পদক্ষেপ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত মোতাবেক ওভারনাইট রোপে নীতি সুধার বিদ্যমান শতকরা 9% থেকে 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 9.50% নির্ধারণ করা হয়েছে। এর আগে গত 23 সেপ্টেম্বর ক্রমবর্ধমান মূল্যস্ফীতি মোকাবেলায় চলতি সপ্তাহে বাংলাদেশ ব্যাংক আবারও পলিসি রেট বা নীতি সুধার বাড়বে বলে জানিয়েছে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে সহযোগিতা করবে দক্ষিণ কোরিয়া। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। পরে মঈন খান জানান, বৈঠকে দুই দেশের বাণিজ্যিক ও বিনিয়োগের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় আনলে কোরিয়ার সাথে সম্পর্ক আরও উন্নত হবে। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তানভীরুল ইসলাম ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন নিয়ে আলাপ হয়েছে। বিগত 17 বছর যে দুর্নীতিতে এদেশ শুধু ছেয়ে গিয়েছিল তাই নয়, এদেশের ব্যবসা বাণিজ্য যে ক্ষতিগ্রস্ত হচ্ছিল সেগুলো নিয়ে আলাপ হয়েছে এবং ভবিষ্যতের যে সম্ভাবনা রয়েছে কোরিয়ার সঙ্গে বাংলাদেশের যে অর্থনৈতিক সম্পর্ক। এবং স্পষ্টত কোরিয়া কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে আসেনি, তারা অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্য নিয়ে এসেছে যাতে করে কোরিয়া এবং বাংলাদেশ উভয় দেশের জনগণ এ থেকে উপকৃত হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণতান্ত্রিক সরকার না আসা পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে। দুপুরে আগুনে পুড়ে যাওয়া কক্সবাজারের জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন শেষে
একথা বলেন তিনি। কোনো নির্ধারিত সময়সীমা রেখা আমরা বলতে চাই না, বাট এটা বোঝার বিষয় যে কতদিন সংস্কারের জন্য প্রয়োজন হবে, এবং সংস্কার কার্যক্রম চালু রাখার সাথে সাথে একটি নির্বাচনের রোডম্যাপ দিলে জাতীয় বুঝতে পারবে যে আমরা কবে নাগাদ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত যাচ্ছি। সাবেক পরিকল্পনা মন্ত্রী হাসান মাহমুদ ও দক্ষিণ সিটির সাবেক মেয়র সাইদ খোকনের সম্পদের অনুসন্ধান করার দাবি জানিয়ে দুদকে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জিয়াউদ্দিন। এছাড়া পুলিশের অতিরিক্ত ডিআইজি প্রলয় জোয়াদ্দারের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদ ধরে তদন্ত করার আবেদন জানানো হয়েছে। খোকনের সম্পত্তি গত 8 বছরে 283 গুণ বেড়েছে। উনি নির্বাচনী হলফনামায় যে তথ্য দিয়েছেন সেখানে উনি ঘোষণা দিয়েছেন ওনার সম্পত্তি যে পরিমাণ বেড়েছে তা এখন 283 গুণ। তাই ওনার বিষয়ে অভিযোগ অনুসন্ধানের জন্য আমরা দুর্নীতি দমন কমিশনে একটি অভিযোগ দাখিল করেছি। হাসান মাহমুদের নামে 21শে সেপ্টেম্বর 2024-এ কালের কণ্ঠে একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী দেখতে পেলাম যে ওনার হলফনামায় দেওয়া সম্পত্তি 4883 গুণ বেড়েছে। তাই এই নিয়ে দুদকে অনুসন্ধান করার জন্য আমরা দুর্নীতি দমন কমিশনে আজকে সকালে একটা অভিযোগ দাখিল করেছি। রাজধানীর শাহবাগ থানার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া তেজগাঁও শেরে বাংলা নগর থানায় আরও 2টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালতে এই রিমান্ড মঞ্জুর করেন। এদিন সকাল 8টার কিছু পরে তাকে আদালতে নেওয়া হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে দুপক্ষের শুনানি শেষে আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে রাজধানীর তেজগাঁও থানায় হত্যা মামলায় সাবেক বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সাংসদ সাদেক খান ও শাহজাহান খানকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। আদালতে এই আসামিদের হাজিরা উপলক্ষে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলায় লেবাননে একই দিনে প্রাণ গেছে 558 জনের। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের মধ্যে 50 শিশু ও 58 জন নারী আছেন। আহত 1,500-এর বেশি মানুষ। সম্প্রতি বেশ কয়েকদিন ধরেই লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এরই মধ্যে স্থানীয় সময় সোমবার ভোর থেকে লেবাননে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। জবাবে ইসরায়েলের উত্তর অঞ্চলে 30টির মতো রকেট ছুড়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। হিজবুল্লাহর গোষ্ঠী সক্রিয় আছে এমন সব এলাকা থেকে লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এদিকে লেবাননের অবস্থা গাজার মতো হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব। দুই পক্ষকে যুদ্ধ বন্ধ করে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। টি-20 বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনে প্রতিপক্ষকে নতুন উইকেটে চ্যালেঞ্জ জানানোর সামর্থ্য আছে বাংলাদেশ নারী ক্রিকেটারদের। মিরপুরে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বিশেষ করে শারজার উইকেট স্পিন সহায়ক হলেও পেসারদের ভালো কিছু করার সুযোগ থাকবে বলে মনে করেন এই অধিনায়ক ও কোচ। আমাদের জন্য টোটালি বলবো যে নতুন একদম ভেন্যু, বাট স্টিল 2টা প্র্যাকটিস ম্যাচ যেহেতু আমরা খেলবো, এখন থেকে মোরালেস কিছু একটা আমরা কিন্তু আইডিয়া পাবো। স্যার অ্যাডাপ্ট করার জন্য সবারই, কিন্তু শুধু আমাদের যে আমরা ডিফিকাল্টিস ফেস করবো তা কিন্তু না, প্রত্যেকটা টিমের সেম চ্যালেঞ্জগুলো ফেস করবো। ইংল্যান্ডের সাথে বরাবরই আমরা দেখা যাচ্ছে শুধুমাত্র ওয়ার্ল্ড কাপে দেখা হয় এবং খুবই রেয়ার শুধু ওডিআই ওয়ার্ল্ড কাপে খেলেছি, এবং 2016 সালে আমার কাছে মনে হচ্ছে যে টি-20 খেলেছিলাম আমরা। সো নতুন অপোনেন্ট ওদের জন্য কিন্তু ডিফিকাল্টিস হইতে পারে, কারণ সাজায় খেলা, আমাদের স্পিন ভালো। আমার সবার প্রতি বিশ্বাস আছে, স্পিনার পেসার সবার জন্যই। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।